My dear students, welcome to e-learning. শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাই এবং বড়রা যদি কি অনুষ্ঠান শোনেন বা দেখেন তাদেরকেও শুভেচ্ছা রইল। আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যেও আমাদের লেখাপড়া করতে হচ্ছে। আজকের ক্লাসটা সাজানো হয়েছে ক্লাস 10-এর জন্য। তোমাদের সামনের বছর তোমরা মাধ্যমিক দেবে, তাই জীবনের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। এই জীবনের লক্ষ্য সম্পর্কে একটা সুন্দর গল্প আছে। তোমরা তানসেনের নাম শুনেছ। আকবরের সভার তিনি অন্যতম রত্ন ছিলেন, নবরত্ন সভার। সে তানসেন একদিন সম্রাট আকবরকে বলছেন যে, সম্রাট, আপনাকে একটা অনুরোধ করব। আপনি একদিন আমার গুরুদেবের গান শুনবেন। আমার গান তো অনেক শুনেছেন। তা যেহেতু তানসেন বলছেন, সম্রাট রাজি হয়ে গেলেন এবং একদিন আকবর স্বয়ং হাজির হলেন তানসেনের সঙ্গে তার গুরুদেবের কাছে। পৌঁছে দেখতে পান আকবর যে তানসেনের গুরুদেব বিভোর হয়ে গান করছেন। তার সামনে তার আরাধ্য দেবতার মূর্তি, আর সেখান থেকে অপূর্ব সুর ভেসে আসছে। সেই ঘটনা দেখে আসার পর রাস্তায় ফিরতে ফিরতে আকবর বললেন, আচ্ছা আকবর তানসেনকে বললেন যে, তানসেন, তুমি তো গান করো, কিন্তু তোমার গুরুদেবের গান এত সুন্দর, চমৎকার, আমার চোখে জল চলে এলো। তুমি এইভাবে গান করতে পারো না? তখন তানসেন বলছেন যে, হে রাজন, there is a big difference. আমার গুরুদেব গান করছেন স্বয়ং লর্ড অর্থাৎ ঈশ্বরকে খুশি করতে, আর আমি গান করি আপনাকে খুশি করতে। তাই গল্প থেকে আমরা এটাই পাচ্ছি যে আমাদের যে লক্ষ্য সবসময় কিন্তু বড় হতে হবে, গ্রেট হতে হবে, নোবেল হতে হবে। তাই আমরা আশা করব তোমাদের মহত্তর লক্ষ্যর দিকে তাকিয়ে তোমরা এগিয়ে চলবে। আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি আজকের ক্লাসে। একটু আগে বললাম আজকের ক্লাসটা সাজানো হয়েছে ক্লাস 10-এর ছাত্রদের জন্য। ইংলিশ ফর ক্লাস 10। আমরা আজকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে যাব। আর আজকের পার্ট, টুডেস লেসন, জয়নিং অফ সেন্টেন্সেস। এর মধ্যে আমরা এই জয়নিং যেগুলো করব, সিম্পল সেন্টেন্স কি করে জয়েন করব আমরা তাতে আসব। প্রথমে বলে নিতে হবে সিম্পল সেন্টেন্স হতে গেলে তার দুটো বৈশিষ্ট্য লাগে। এক, তার সাবজেক্ট থাকবে একটি, আর তার মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকবে একটি।
এটাকে মাথায় রেখে আমরা এগোই। তবে আমরা এগোই পরপর, যে আমরা সাধারণত তোমাদের পরীক্ষায় থাকে দুটো সেন্টেন্স দেওয়া থাকে, তাকে একটা সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। তা আমরা শুরু করছি জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স। আচ্ছা, শুরুতে আমরা যে কথাগুলো বলবো, যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে তৈরি করব। প্রথমে আসছি আমরা বাই ইউজিং, পরপর আমরা যাব এক নাম্বার দিচ্ছি একে, অ্যাপোজিশনে ব্যবহার করে। বাই ইউজিং অ্যাপোজিশন, অ্যাপোজিশন আর কিছুই না, দেখবে একটি নাউন বা প্রোনাউনের পর যখন সেই নাউন বা প্রোনাউনের অর্থটাকে আরো একটু সম্প্রসারিত করতে আমরা যা কিছু ব্যবহার করি শব্দগুচ্ছ বা ফ্রেজকে, তাকে আমরা বলছি অ্যাপোজিশন। অ্যাপোজিট অর্থাৎ নিকটে বসা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, নেতাজি was a great patriot. He fought for our freedom. এবার দুটো সেন্টেন্সকে সিম্পল করতে বলছে। তা আমাদের শর্ত অনুযায়ী কি সাবজেক্ট একটি থাকবে আর ফাইনাইট ভার্ব একটি। এখানে আমরা দুটো ফাইনাইট ভার্ব পাচ্ছি। দেখো, এই একটা ভার্ব, ফট আর একটা ভার্ব। তা আমরা দেখো কিভাবে করছি এটাকে। নেতাজি কমা a great patriot fought for our freedom. রাইট? তা দেখো, এই ওয়াজ ভার্বটাকে আমরা উড়িয়ে দিতে পারলাম এই অ্যাপোজিশনটাকে এনে। তাই নেতাজি এই নাউনটার সাথে এই গ্রেট পেট্রিয়ট এই ফ্রেজটা বুঝছে, তাই এই অ্যাপোজিশনকে অনেক সময় আমরা বলি এই নমিনেটিভ ফ্রেজ ইন অ্যাপোজিশন। রাইট? এবার আজকে আমরা আসবো, দেখো ফাইনাইট ভার্ব একটি থাকলো, নেতাজি এ গ্রেট পেট্রিয়ট ফট ফর আওয়ার ফ্রিডম। 2 নম্বরে আসছে আমরা পার্টিসিপেলের ব্যবহার করে। প্রথমে আমরা আসবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এখানে একটু বলে দিই যে পার্টিসিপলকে আমরা একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট, আর একটা হলো পারফেক্ট। আমরা 3টে পার্টিসিপলেরই ব্যবহার এখানে দেখাবো। রাইট? এবার আমরা চলে আসছি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা কি করে জয়নিংগুলো করব। দেখো,
হি ইজ ভেরি ইল, হি ক্যানট go out. He is very ill. He cannot go out. The present participle এখানে আমরা ব্র্যাকেটে একটু দিয়ে দিই ভার প্লাস আইএনজির ব্যবহার, রাইট? তো এখানে আমরা দেখো আমরা কিভাবে করছি, এটা তোমরা সহজেই পারবে। being very ill, he cannot go out, right? এই পার্টিসিপল কোনটা? being। আর এটা যেমন আমরা দিতে পারি, উদাহরণটা শুধু দিচ্ছি, যেমন the queen heard the sad news. She collapsed. এটা এল, এটা ওয়েল, ঠিক আছে? The queen heard the sad news, আর কি রানী দুঃখের সংবাদটি শুনলেন। she collapsed, তিনি মূর্ছা গেলেন। আমরা কি করছি দেখো, এই এখানে একটা মেইন ভার্ব রয়েছে, এখানে একটা মেইন ভার্ব রয়েছে, এই ভার্বটাকে আমরা পার্টিসিপল করে নন ফাইনাইট করে দিচ্ছি। কিভাবে? hearing the sad news, she বলতে কাকে বোঝাচ্ছে এখানে? কুইনকে। দ্য কুইন collapsed, রাইট? এখানে পার্টিসিপল কোনটা? হিয়ারিং। এবার আমরা চলে আসছি পাস্ট পার্টিসিপলের আলোচনায়। পাস্ট পার্টিসিপলে আমরা করব বলছি এটাকে পাস্ট পার্টিসিপল, এটা ছিল হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হলো অ্যাপোজিশন, এটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো আমরা জানি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব তার থার্ড ফর্ম, তাই তো? সেটা যখন পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে, এবার একটা উদাহরণ দিয়ে দেখো। The traveler was exhausted after a long walk, walk, ঠিক আছে? WALK। The traveler was exhausted after a long walk. He took rest under a
ট্রি। এখানে ফার্স্ট পার্টিসিপল কোনটা? তো দেখো আমরা কিভাবে করছি। exhausted after a long walk, মানে হি বলতে কাকে বোঝাচ্ছে? ট্রাভেলারকে। দি ট্রাভেলার took rest under a tree. এখানে পার্টিসিপল ব্যবহার করলাম কোনটা? এক্সস্টেড। আবার দেখো একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। The boy brought home a bird. A bird. The boy brought home a bird. The bird was wounded during the storm. STOR, রাইট? এখানেও দেখো দুটো মেইন ভার্ব রয়েছে, একটা ব্রট রাইট রয়েছে, একটা ওয়াজ অনলি, ওটা প্যাসিভে রয়েছে। তা এখানে আমরা দেখো কিভাবে করছি। দি বয় brought home a bird wounded during the storm, রাইট? তো আমরা দেখলাম এখানে এখানে আমরা তবে কোথায় এটা ব্যবহার করলাম? পাস্ট পার্টিসিপলটা এখানটায়। এবার আমরা যাব হলো এটা মুছে দিই। এবার আমরা আসছি 4 নম্বরে। খেয়াল করো, আগে আমরা করেছি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপলের ব্যবহার। এবার হলো 4 নম্বরে আমরা আসবো পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করবো দেখো। একটা দুটো উদাহরণ দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে। হি, এটা কিভাবে করতে হয়? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, রাইট? তা হি
saw a snake. He ran off quickly. তো দুটো ভাব রয়েছে, এ একটা। তা প্রথম ভাবটাকে আমরা নন ফাইনাইট করে দেবো কার সাহায্যে? পারফেক্ট পার্টিসিপল। এটা কারো হয়তো কম শুনতে পাবে, পারফেক্ট পার্টিসিপল হয়তো ব্যবহার করেছো, নামটা হয়তো সেভাবে খেয়াল করো না। দেখো, হ্যাভিং সিন, দেখো হ্যাভিং আনলাম, তারপর ভার্বের কি থার্ড ফর্ম দিতে হবে। সটাকে কি করলাম আমরা? সিন করলাম। হ্যাভিং সিন এ স্নেক, he ran off quickly. ঠিক আছে, এভাবে আমরা অ্যাপোজিশন করলাম, পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট করলাম। এবার আমরা যাচ্ছি আরেকটা আইটেমে। কালিটা একটু বদলে দিই, তোমাদের বুঝতে বা দেখতে সুবিধে হবে। একটু মুছে দিচ্ছি। পাঁচ নম্বর আসছি আমরা অ্যাবসোলিউট ফ্রেজের ব্যবহার করে। সে ব্যাপারটা আবার কি? অ্যাবসোলিউট ফ্রেজ সেটা আর কিছুই না। দেখবে এসব ক্ষেত্রে বাক্যগুলো হয়, সাবজেক্টটা হয় আলাদা, ডিফারেন্ট। হ্যাঁ, সাবজেক্টটা ডিফারেন্ট হয়, সাবজেক্টটা ডিফারেন্ট হয় এসব বাক্যের ক্ষেত্রে। আমরা দেখব, কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন দেখো, the sun set, সূর্য অস্ত গেল। the children went home, বাড়ি গেল। ঠিক আছে, এখানেও দেখো, এই একটা সেন্টেন্স, এখানে ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে। একটা ভার্বকে আমাদের নন ফাইনাইট করতে হবে, কার সাহায্যে করবো? দেখো, অ্যাবসোলিউট ফ্রেজের সাহায্যে। দেখো এখানে সাবজেক্টটাকে, সাবজেক্ট দি সান, তাই তো, আর এখানে সাবজেক্টকে দি চিলড্রেন। তার মানে কি এটা ডিফারেন্ট, সাবজেক্টটা ডিফারেন্ট হচ্ছে। তখন আমরা কি আনবো? the sun having set the children went home বা returned home, রাইট? খেয়াল করো, এই যেটাকে কেন অ্যাবসোলিউট বলা হচ্ছে? অ্যাবসোলিউট বলা হচ্ছে এর জন্যই, এ ফ্রি, স্বাধীন, অর্থাৎ মূল সাবজেক্ট বা ভার্বের সাথে এর সম্পর্ক আর কি অর্থের দিক থেকে থাকলেও ভার্বের দিক থেকে কোনো কোনো লিমিটেশনস বা দায়বদ্ধতাও থাকলো না। তাই একে বলা হচ্ছে, এই যে হ্যাভিং দিয়ে আমরা কি করলাম? ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিলাম। এটাকে আমরা বলছি অ্যাবসোলিউট ফ্রেজের ব্যবহার। আর এটা উদাহরণ দিচ্ছি, দেখো, the agreement was signed.
all were happy. হাতের লেখাগুলো একটু খেয়াল করবে, যথেষ্ট সুন্দর নয় হাতের লেখা আমার, আমি চেষ্টা করছি। The agreement was signed, all were happy. দেখো, the agreement having been, তা খেয়াল করো বিনটা কেন এলো, এই ওয়াজ এর থার্ড ফর্ম কি, বিন। The agreement having been signed, all were happy. Right? আরেকটা উদাহরণ দেখো, আমরা being দিয়ে দিচ্ছি, the weather was bad. আগের বাক্যটা তো খেয়াল করো, the কর্তা কিন্তু আলাদা ছিল, the agreement was signed, তাই না? আর এখানটায় all, আর এদিকে হলো the agreement। এবারটাও দেখো, the weather was bad, we stopped our journey, রাইট? এখানটাও দেখো, এখানে সাবজেক্ট হলো দি ওয়েদার, এখানে সাবজেক্ট হলো উই, অথচ এই ভার্বটাকে, ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করতে হবে। কিভাবে করছি দেখো, দি ওয়েদার being bad, we stopped our journey, right? এভাবে আমরা পাঁচটা করলাম। এর মধ্যে এর পরীক্ষা আমরা চলে যাচ্ছি। সবগুলি কিন্তু বাক্যগুলো দেখো সিম্পল হচ্ছে, the weather being bad, we stopped our journey। আবার আমরা চলে যাচ্ছি, উপরটা একটু মুছে দিচ্ছি। বোর্ডটাকে একটু অ্যারেঞ্জ করতে হয়েছে। 5 নম্বর গেল, এবার আসছি আমরা 6 নম্বরে একজন এখানে আমরা লিখে নিয়েছি, শুরু দিলাম বাই ইউজিং। এবার 6 নম্বরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যাপারটা কি, আসলে ভার, দ্বারা ভার শব্দটা পড়ে লিখছি, টু প্লাস ভার, একে আমরা বলছি ইনফিনিটিভ। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি, he went to Vietnam, he wanted to buy a donkey, খেয়াল করো এটাকে আমরা কিভাবে সিঙ্গল করছি। এই ভার্বটাকে, এই দুটো ভার্ব রয়েছে, একটা ভার্ব কি করে এটা করছি আমরা দেখো, he went to
বীরনগর টু বাই এ ডঙ্কি। এখানে ইনফিনিটিভ কোনটা? টু বাই, রাইট? আমরা 6 নম্বর পড়লাম, তরেরটা একটু মুছে দিচ্ছি। এবার আমরা যাব, দেখো এখানটায় ইনফিনিটিভ দিয়ে একটা পারপাসকে বলছে, সে কেন বীরনগরে গেল? টু বাই এ ডঙ্কি। তা টু বাই দিয়ে একটা পারপাসকে বোঝাচ্ছে, টু বাই এ ডঙ্কি, একটা গাধা কিনতে। এবার আসছি আমরা 7 নম্বরে, আমি কালারটা একটু বদলে দিচ্ছি। এবার হলো বাই ইউজিং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোথায় থাকবে? দেখবে পরে থাকবে, সেটাকে আমরা নাউনের পূর্বে নিয়ে আসবো। দেখো একটা উদাহরণ দিলে ব্যাপারটা সহজেই তোমরা বুঝতে পারবে। She built a castle. It was lovely. খেয়াল করো, দ্বিতীয় বাক্যটার অবতারণা করা হয়েছে কোন শব্দটার জন্য? এই অ্যাডজেক্টিভটার জন্য। এই অ্যাডজেক্টিভটা কাকে বোঝাচ্ছে? কোনটা? লাভলি, ক্যাসেলটা। এবার দেখো, she built a lovely castle. এটা একটা অ্যাডজেক্টিভ। এটা এতগুলো যতগুলো দেখলে তার মধ্যে তোমাদের কাছে হয়তো মনে হবে এটাই সবচেয়ে সোজা। পরেরটায় আমরা আসবো, অ্যাডজেক্টিভ চলে গেল। এবার আমরা আসবো আর্ট। কখনো কখনো একটা প্রিপোজিশন তার সাথে কখনো ভার্বাল নাউন, অথবা একটা জেরান্ড ব্যবহার করে আমরা কি করতে পারি? সিম্পল করতে পারি। একটা উদাহরণ দিচ্ছি আমি, খেয়াল করো। He is quite tall. He is very brave. দেখো কিভাবে করছি। Besides being quite tall, he is very brave. আরেকটা আমরা উদাহরণ দিই, ব্যাপারটা সহজ হবে। আমি নীল কালি দিয়ে আলাদা করে দিলাম, উপরেরটা চেয়েটা আলাদা। পরেরটা দেখার একটা উদাহরণ দিচ্ছি।
He heard the news of his grandmother's death. He went home quickly. দেখো এটা আমরা কিভাবে করছি। আগেরটাই যেমন বিসাইডস বিং দিয়ে আমরা করলাম, বিসাইড বিং এর ব্যবহারটা করলাম। এটাই দেখো আমরা কিভাবে করছি। অন hearing the news of his GRND, বসে লিখতে হচ্ছে বলে খুবই অসুবিধা হচ্ছে, of his grandmother's death, comma, he went home quickly. তো এখানটায় আমরা যে ব্যবহারটা করলাম, on hearing the news of, খেয়াল করো প্রেপোজিশন বললাম আমরা, তারপর ভার্বাল নাউনটা রয়েছে, on hearing the news of the joy of the, এই দুটোর ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স বাক্যটাকে করে ফেললাম। আটটা হলো, আমাদের আরো কয়েকটি আছে, একটু দেখে নিই আমরা। আবার উপরেগুলো আমি মুছে দিচ্ছি। যদি তোমাদের কোথাও কোনো শব্দ বুঝতে অসুবিধে হয়, আমি একটা ফোন নাম্বার দিয়ে দেব, এবং এটা এই ভিডিওটা দেখার পর কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা ফোন করবে, বা এটা যখন আপলোড করা হবে সেই ইনবক্সে তোমাদের প্রবলেমগুলো যেখানে বুঝতে পারছো না আমাকে বলতে এতটুকু দ্বিধা করবে না। এবার আমরা আসছি 9 নাম্বারে, তাই তো? by using adverb অথবা adverbial phrase। এই ফ্রেজ ব্যাপারটা দেখবে আমরা যে কোটা জয়েনিং করলাম প্রতি মুহূর্তে ফ্রেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরবর্তী সময়ে আমার ইচ্ছে রইল তোমাদেরকে ফ্রেজ নিয়ে একটা পৃথক ক্লাস করার, বিশেষ করে ফ্রেজ এবং ক্লজের যে ডিফারেন্স সেটা তোমাদের কাছে তুলে ধরার। তা আমরা আসছি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের আলোচনায়। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, we shall overcome the crisis। তোমরা জানো যে একটা মস্ত ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদের পৃথিবী চলেছে, যাকে আমরা করোনা ভাইরাস বলছি। সেই ক্রাইসিস, উই শ্যাল ওভারকাম দি ক্রাইসিস, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত।
খেয়াল করো সার্টেনটা হলো এখানে একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কনভার্ট করব অ্যাডভার্বে। কিভাবে দেখো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম দি ক্রাইসিস। এবার এই যে অ্যাডজেক্টিভটা, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে লি সাফিক্স ব্যবহার করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, তা আমরা লি সাফিক্সটা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত কিন্তু বললাম উই শ্যাল ওভারকাম দি ক্রাইসিস সার্টেনলি। এই সার্টেনলিটা তুমি প্রথমেও দিতে পারতে, অর্থাৎ সার্টেনলি উই শ্যাল ওভারকাম দি ক্রাইসিস। যেমন আরেকটা আমি মুখে বলছি, লিখছি না, হি ফেইল্ড, ইট ওয়াজ আনফর্চুনেট, আনফর্চুনেটলি হি ফেইল্ড। দেখো আনফর্চুনেটকে কি করলাম, আনফর্চুনেটকে আনফর্চুনেটলি করে নিলাম। এভাবে আমরা অসংখ্য জয়েনিং ওই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে কাজে লাগিয়ে সিম্পল করতে পারবো। আর এবার আমরা যাচ্ছি 10 নম্বর। তাকে আমরা বলছি প্রেপোজিশন থেকে প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজ, এটাকে আমি একটু নীল কালি দিয়ে আলাদা করে দিলাম। এই প্রেপোজিশনাল ফ্রেজ ব্যাপারটা কি? ফ্রেজ ব্যাপারটা আর কিছুই না, একের বেশি শব্দ যখন পাশাপাশি বসে একটা পার্সোস ফ্রেজের কাজ করে তখন তাকে আমরা ফ্রেজ বলি। এই ফ্রেজগুলো কয়েকটা উদাহরণ দিই। যেমন বয় একটা ওয়ার্ড, কিন্তু এ বয় বা এ টল বয় একটি ফ্রেজ। ঠিক একইভাবে ইন এটি প্রিপোজিশন, কিন্তু ইনস্পাইট অফ এটি প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা কয়েকটা উদাহরণ দিই, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হি ওয়ার্কড হার্ড। হি পরের বাক্যটা ওয়ান দি প্রাইজ। অনেকে দেখবে ওয়ানকে ওন উচ্চারণ করো, ওটা কিন্তু একদম ভুল উচ্চারণ। ওটা উচ্চারণটা হবে ওয়ান, ওয়েনি যেমন আমরা উচ্চারণ করি ওরকম উচ্চারণ করবে। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ান দি প্রাইজ। দেখো এবারটা কিভাবে করছি। হি ওয়ার্কড হার্ড। আচ্ছা আচ্ছা, এখানটা একটা খেয়াল করো, আমি মুখে বলেছি হি ওয়ার্কড হার্ড, হি ওয়ান দি প্রাইজ, রাইট? আর ডি এটা, হি ওয়ার্কড হার্ড, হি ওয়ান দি প্রাইজ। তা হি ওয়ান দি প্রাইজ by dint of his hard work. খেয়াল করো এখানে আমি কি ব্যবহার করলাম, বাই ডিন্ট অফ। এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ, রাইট? আরেকটা আমরা উদাহরণ দিই। হি ইজ very poor, he continued his study.
দেখো এখানে আমরা কি আনছি, এই অংশটাকে একেবারে বদলে দিচ্ছি, একটু মুছে নিই। হি ইজ ভেরি পোর, হি কন্টিনিউড হিজ স্টাডি। আর এটাকে আমরা বেটার হয় যদি আমরা এটাকে প্রেজেন্ট করি, কন্টিনিউস। হি ইজ ভেরি পোর, হি কন্টিনিউস হিজ স্টাডি। দেখো ইন একটা প্রিপোজিশন, ইন স্পাইট অফ, এই তিনটে মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হলো of his poverty, in spite of his poverty, এখানে আমরা ভেরির বদলে একটা আটার শব্দ দিতে পারি, চরম অর্থাৎ ভেরি খুব অর্থে। in spite of his utter poverty he continues his study। এখানে দেখো আমরা 10টা এই বাই ইউজিং 10টা মেথড দেখালাম। 10টা মেথড পরপর আমি বলছি, অ্যাপোজিশন, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তারপর হলো অ্যাবসলিউট ফ্রেজ, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভের ব্যবহার, প্রিপোজিশন প্লাস ভার্বাল নাউন বা জিরান্ডের ব্যবহার, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এনে, এবং সর্বশেষে প্রিপোজিশনাল ফ্রেজ এনে আমরা কিভাবে দুটো বাক্যকে জয়েন করে সিম্পল করতে হয় তা আমরা করলাম। দেখবে প্রত্যেকটা বাক্যই সিম্পল দাঁড়িয়েছে এবং তার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, প্রত্যেকটাতে তাই থাকছে। এখানেও তাই থাকছে, এখানেও সাবজেক্ট একটি, উই শ্যাল ওভারকাম, এই ওভারকামটা এটা মিলে একটা ভার্ব থাকছে। এভাবে আমরা দেখব সিম্পল সেন্টেন্স। পরের দিন আমরা যাব হলো কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব এবং কম্পাউন্ড সেন্টেন্স করব। আর আজকের যে লেসনটা করছো এটা তোমরা রেফার করতে পারো, তোমাদের হোমওয়ার্ক একটু দিয়ে দিচ্ছি আমি, সেটা হলো হোমওয়ার্ক, সেটা তোমরা পেয়ে যাবে লেসন 3-তে, পেজ নাম্বার তোমরা পাবে 24 বা 25 পেজের মধ্যে পেয়ে যাবে। দি চ্যাপ্টারটা আছে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেগালের যেটা আছে সেখানটায় এক্সারসাইজ সম্ভবত 10, এক্সারসাইজ 10-এর মধ্যে সেটা তোমরা পাবে। এই পেজ নাম্বারটা খেয়াল করবে, 24 এবং 25। আর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তা তোমাদেরকে যে কথাটা বলার, বোর্ডে এটা দ্রুততার সঙ্গে করতে হতেও বলে হয়তো অনেক শব্দ অস্পষ্টতা থাকতে পারে, যদি কোথাও কারো অস্পষ্টতা থাকে আমাকে ফোন করবে। আর এই ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি তোমাদের সুবিধের জন্য, 8373053006, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নাম রতন দেবনাথ, ঠিক আছে? এতে যোগাযোগ করবে। আর যেটা বললাম শুরুতেই, নিজের লক্ষ্যটাকে নোবেল রাখবে, গ্রেট রাখবে। সকলে সুন্দর থাকো, ভালো থাকো।